রাইস অ্যান্ড শাইন চ্যানেলে সকলকে স্বাগত। বড়দের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আগের দিন আমরা দেখেছি অমরনাথ দর্শন করে পরিতৃপ্ত হয়ে ভগিনী নিবেদিতা আর স্বামীজি ফিরে এলেন শ্রীনগরে। আজকে তার পরবর্তী অংশটি শুনব। ছোটরা, তোমরা সকলে চোখ বন্ধ করে বসো। আগামী 10 মিনিট আমরা ভগিনী নিবেদিতার কথা শুনব। কাশ্মীর ভ্রমণকালে স্বামীজি নিবেদিতার মধ্যে স্ত্রী শিক্ষা প্রসারে প্রেরণা জুগিয়েছিলেন। কলকাতায় ফিরেই তার থাকার জন্য বাগবাজারে 16 নম্বর বোসপাড়া লেনে একটা ছোট বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। ঠিক হলো ওই বাড়িতেই তার স্বপ্নের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে। 12ই নভেম্বর 1898 বলরাম বসুর বাড়িতে গৃহী ভক্তদের একটি ঘরোয়া বৈঠকে ভক্তরা যাতে নিবেদিতা স্কুলে মেয়ে পাঠান এই আবেদন জানানো হয়। স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দ উপস্থিত ছিলেন। নিবেদিতা ইংরেজিতে বক্তৃতা করেন। হঠাৎ স্বামীজি শ্রোতাদের উদ্দীপিত করতে থাকেন। তার আগমনে এবং উৎসাহদানে নিবেদিতা অত্যন্ত খুশি হয়ে ছোট্ট বালিকার মতো হাততালি দিয়ে আনন্দে নাচতে শুরু করেন। পরদিন রবিবার 13ই নভেম্বর বিদ্যালয়ে স্থাপিত হয়। শ্রী মা এসেছেন যোগিনমা ও গোলাপ মাকে সঙ্গে নিয়ে। স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দ উপস্থিত ছিলেন। শ্রীমা প্রতিষ্ঠাকালীন পূজাদি সম্পন্ন করেন এবং পূজা শেষে বিদ্যালয়ের ভাবী ছাত্রীগণের উদ্দেশ্যে আশীর্বাণী উচ্চারণ করেন। 14ই নভেম্বর সোমবার থেকে বিদ্যালয়ের কাজ শুরু হলো। পাড়ার কয়েকটি ছোট ছোট মেয়ে যোগ দিল। নিবেদিতা ভাঙা ভাঙা বাংলায় কথা বলতেন। ছবি আঁকা, মাটি দিয়ে পুতুল গড়া ও সেলাই শেখা ছিল শিক্ষার প্রধান অঙ্গ। প্রথমে এই বিদ্যালয়কে লোকে বলতো সিস্টার নিবেদিতার স্কুল। পরে তিনি নাম দেন রামকৃষ্ণ বালিকা বিদ্যালয়। গোড়ায় কোনো পাঠ্যতালিকা এবং নির্দিষ্ট সময়ও ছিল না। মেয়েরা নিজ নিজ সুবিধা অনুসারে পড়তে আসতো। যে যখন আসতো তাকে তখনই পাঠ দিতেন। তার আলস্যও ছিল না, বিরামও ছিল না। বিদ্যালয়ের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে দ্বিতীয়বার বিদেশ যাত্রায় স্বামীজির সঙ্গী হন নিবেদিতা। স্বামীজি কাশীতে থাকাকালীন নিবেদিতাকে লিখলেন, সর্বপ্রকার শক্তি তোমাতে জাগ্রত হোক, মহামায়া স্বয়ং তোমার হৃদয়ে এবং বাহুতে অধিষ্ঠিত হন, অসীম শান্তি তুমি লাভ করো, এই আমার প্রার্থনা। স্বামীজির নিবেদিতা স্কুলে শেষ আগমন ঘটে 28শে জুন 1902 তারিখে। এই সময় একদিন বেলুড়ে স্বামীজি তার শরীরত্যাগের আভাস নিবেদিতাকে দেন। 2রা জুলাই নিবেদিতা একাদশীর দিন বেলুড়ে এলেন স্বামীজিকে দেখতে। স্বামীজি নিজে উপবাস ছিলেন। তিনি নিজের হাতে নিবেদিতাকে খাবার পরিবেশন করলেন। আহার্যের মধ্যে ছিল কাঁঠালের বীজ সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত এবং ঠান্ডা দুধ। আহারান্তে হাত ধোবার জন্য স্বামীজি নিজেই নিবেদিতার হাতে জল ঢেলে দিলেন এবং তোয়ালে দিয়ে হাত মুছিয়ে দিলেন। শিষ্যা নিবেদিতা গুরুর কাছে আপত্তি জানিয়ে বললেন, স্বামীজি, এসব আমারই আপনার জন্য করা উচিত, আপনার আমার জন্য নয়। স্বামীজি বললেন, ঈশা যিশু তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। স্বামীজি কন্যা সম শিষ্যার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। সেদিন নিবেদিতা কল্পনাও করেননি স্বামীজির সঙ্গে এই তার শেষ দেখা। 4 জুলাই 1902 রাত্রিকালে স্বামীজি স্থূল শরীর ত্যাগ করলেন। পরদিন নিবেদিতা স্বামীজির শয্যার পার্শ্বে বসে একখানা হাত পাখা নিয়ে ধীরে ধীরে বাতাস করতে লাগলেন। এই তার শেষ গুরু সেবা। তিনি দ্বিতীয়বার পিতৃহারা হলেন।
স্বামীজি নির্দেশিত পথে সমগ্র মানব সমাজের কল্যাণ ও মুক্তি। সুতরাং বিশেষ কোনো জাতির জাগতিক মুক্তির জন্য কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া সন্ন্যাসী সংঘের মূল মন্ত্র নয়, অথচ নিবেদিতা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত। তাই সংঘের অন্যতম সদস্য বলে সরকারের মঠের প্রতিও কোপদৃষ্টি পড়ার যথেষ্ট সম্ভাবনা। স্বভাবতই মঠ কর্তৃপক্ষ ভয় পেলেন। মঠের ভবিষ্যৎ চিন্তা করে মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ নিবেদিতাকে ডেকে এনে মঠের মনোভাব তাকে খোলাখুলি জানিয়ে বললেন, নিবেদিতাকে রাজনীতি ছাড়তে হবে, আর তা যদি সম্ভব না হয় তবে তার মঠের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ রাখা সম্ভব হবে না। তার জন্য মঠের ক্ষতি করা যায় না। কিন্তু স্বামীজির ভাবানুযায়ী নিজেকে ভারতবর্ষের মুক্তি সংগ্রাম থেকে বিচ্ছিন্ন রাখা কখনোই সম্ভব নয়। তাই নারী ছেঁড়ার বেদনা সহ্য করে তিনি স্বামীজির সাধের সঙ্গ থেকে যোগাযোগ ছিন্ন করলেন। এদিকে মঠের পক্ষ থেকেও কাগজে বিজ্ঞপ্তি দেয়া হলো, অতঃপর সিস্টার নিবেদিতা কোনো কাজই মঠ কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় থাকবে না। তার কাজ সম্পূর্ণ স্বতন্ত্র বলে গণ্য করা হবে। মিশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও সন্ন্যাসীগণের, বিশেষত সংঘজননী শ্রীমার সঙ্গে নিবেদিতার মধুর সম্পর্ক চিরদিন অটুট ছিল। বরাবরই মাতা ঠাকুরানী ছিলেন নিবেদিতার আদরিণী মা এবং নিবেদিতা ছিলেন শ্রীমার খুকি এবং রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, এই বলে তিনি চিরদিন স্বাক্ষর করতেন। লর্ড কার্জন তখন ভারতের বড়লাট, ভীষণ দাম্ভিক আর জবরদস্ত শাসক। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিতরণ সভায় দাঁড়িয়ে তিনি প্রাচ্য দেশবাসীকে গালি দেন, ঘুরিয়ে মিথ্যাবাদী বলেন। সে দিনের সভায় নিবেদিতা উপস্থিত ছিলেন। তার প্রাচ্য প্রীতি ছিল গভীর। তিনি জানেন প্রাচীন মানব সভ্যতার জননী এশিয়া, আর ভারতবর্ষ হল এশীয় সভ্যতার উৎসর্গভূমি। এই সভ্যতা পাশ্চাত্য সভ্যতা থেকে সম্পূর্ণ পৃথক ও উন্নত। কার্জনের দম্ভপূর্ণ বক্তৃতা নিবেদিতার মনে দারুণ আঘাত দেয়। সভা শেষ হতেই তিনি ছুটে গেলেন ইম্পেরিয়াল লাইব্রেরিতে, বর্তমানে জাতীয় গ্রন্থাগার। সেখানে খুঁজে খুঁজে কার্জনের লেখা একখানা বই বের করে দেখিয়ে দিলেন যে উনি নিজেই একজন মিথ্যাবাদী। পরদিনই তিনি ঘটনাটা অমৃতবাজার পত্রিকায় ছাপিয়ে দিয়ে দেশের সামনে কার্জনের মিথ্যাবাদিতার স্পষ্ট প্রমাণ দিলেন। নিবেদিতা যে প্রতিবাদী সূত্রপাত করেন তা অচিরেই প্রবল হয়ে উঠল। রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ যুক্তি সহকারে লর্ড কার্জনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন। এর সপক্ষে টাউন হলে একটি সভাও হয়। সেখানে প্রাচ্যবাসীরাই যে মহাপুরুষদের কেবল জন্ম দেন সে কথা প্রমাণিত হয়। এভাবে সেকালের লর্ড কার্জনের মিথ্যাচারের বিরুদ্ধে দেশ জুড়ে যে অসন্তোষ ও প্রতিবাদের ঝড় উঠেছিল, যে তীব্র আন্দোলন শুরু হয়েছিল, নিবেদিতা ছিলেন তার প্রবর্তক। আজ এই পর্যন্তই। তাহলে তোমরা দেখলে তো নিবেদিতা কত সাহসী ছিলেন। সত্যের প্রতি তার এক অটুট বন্ধন ছিল। কথার তীব্র প্রতিবাদ করলেন। এর মধ্যে দিয়ে তিনি দেখিয়ে দিলেন তার সাহসিকতা। এবার ছোটরা, তোমরা চোখ বন্ধ করে যা শুনলে তা উপলব্ধি করো। উপলব্ধি করতে করতে ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি।